সবাই কেমন আছো? অগ্রিম মহাষষ্ঠী আজকে পঞ্চমী দেখতে দেখতে তো চলেই গেল। কিরম ভাবে বলো তো, পুজোটা একটা বছর অপেক্ষা করছিলাম, আসছিলই না। আর যাও আসলো তাও দেখো গড়গড় গড়গড় করে যেন হাওয়ার বেগে কোথায় তৃতীয়া, কোথায় চতুর্থী, কোথায় পঞ্চমী চলে গেল। আজকে রাত পোয়ালেই কালকে ষষ্ঠী, তারপরের দিন রাত পোয়ালে সপ্তমী। বলছি না, গায়ে একটা শিহরণ হচ্ছে। যাই হোক, এটাই তো নিয়ম, আসবে যাবে, আমরাও এসছি, আমাদেরও যেতে হবে। যাই হোক, আমরা এবার ঘটনায় ফিরি। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি করে নাও। বিগত দুদিন পর তোমাদের সামনে আসলাম ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা ভয় আছে, রহস্য আছে, রোম্যান্স আছে। আজকের ঘটনাটার মধ্যে অনেক কিছু পাবে। আজকের ঘটনাটা সবার জন্য। ঘটনাটা খুব মনোযোগ সহকারে সবাইকে শুনতে বলবো, কেন একটা প্রশ্ন রাখবো। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে পুজোতে কোন কোন দিন তোমরা ঘটনা শুনতে চাও। আমাকে অবশ্যই বলবে, আমি সেরকম ভাবে তোমাদের জন্য ঘটনা শেয়ার করবো। তাহলে চলো আজকে ঘটনায় যাই। বিধাননগর থেকে তুলসী দাস ঘটনাটা পাঠান। তুলসী দাস যে দিদিভাই ঘটনাটা পাঠান, ওনার এখন কিন্তু বয়স হচ্ছে 52-53 বছর বয়স। দিদিভাই বলেন, আমার বাড়িতেই অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটে। আজ থেকে না, ঘটনাটা 45 বছর ধরে ঘটে। আমার বাড়ি অনেক পুরনো, আমার বাড়ি অনেক পুরনো। আমার এটা শ্বশুর বাড়ির ভিটে। আমি বর্ধমানের মেয়ে। আমাকে যখন আমার বিয়ে হয়, শ্বশুর বাড়িতে যখন আমাকে নিয়ে আসা হয়, বরণ করে তোলা হয়, সেই দিনই আমার বুঝতে বাকি থাকেনি যে এই বাড়িতে এমন কিছু তো আছে যেটা মানুষের মধ্যে পড়ে না, যা মানুষের সাথে যদি তুলনা করা হয় সেটা ভুল হয় বা ভুল হবে। এমনই কিছু জিনিস, এমনই কিছু ঘটনা নিয়ে আজকের ঘটনা। আমাদের তুলসী দিদিভাই বলেন, আমি পড়াশোনা করতে চেয়েছিলাম, বাবা মা গ্রামে থাকার জন্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। কারণ তুলসী দিদিভাইকে দেখতে শুনতে খুবই সুন্দরী ছিলেন, এখনো যথেষ্ট সুন্দরী আছেন, ওনার ফটো আমি দেখেছি। দিদিভাই যেহেতু উনি ছোট থেকে গ্রামেই মানুষ হয়েছেন, গ্রামের মানুষরা আগে খুব অল্প বয়সেই তাদের বাড়ির কন্যা সন্তানকে বিশেষ করে বিবাহ বন্ধনে বেঁধে দিতেন, যাতে কোনো দোষ, কোনো ভুল যাতে কোনো রকম কিছু না ঘটায় বা ঘটে বসে। বলছেন, আমি যখন বিয়ে হয়ে আসি বিধাননগরে আমার শ্বশুর বাড়ির ভিটেতে, প্রথম দিন রাতে, যেদিন কাল রাত্রি ছিল, সেই দিন আমার পায়ে ঠান্ডা ঠান্ডা একটা হাতের নরম স্পর্শ আমার সারা শরীরকে শিহরণ করে। যখন একবার হয় তখন ভেবেছিলাম হয়তো আমার স্বামী করছে। দ্বিতীয়বার যখন হয় তখন আমি চোখ খুলে দেখি একটা দৈত্যের মতো লম্বা আকৃতির একটা পুরুষ মানুষ, যার চেহারা দৈত্যের মতো, 6 ফুটের ওপর হাইট, এমন একজন আমার স্বামী তো হতে পারে না। তখন আমি চিৎকার করে বাড়ির সমেত, তখন আত্মীয় পরিজন শ্বশুর বাড়ির ভিটেতে লোকজন রয়েছেন, সবাই একত্র হয় রাতের বেলা। নতুন বৌমা চিৎকার করলো, কেন, কি হয়েছে? কষ্ট লাগলেও আমার স্বামী দরজার বাইরেই দাঁড়িয়ে আমাকে বলল, কি হয়েছে আপনার? সবাই বাড়ি ভর্তি লোক। তখন আমার ঘরে রাত তখন প্রায় 3টের কাছাকাছি। আমি বললাম, আমি এরকম একজন চেহারার মানুষ দেখেছি। সবাই হাসি ঠাট্টা ইয়ার্কি করে বলল, নতুন বউ ভূতে ভয় পায়, হয়তো গ্রামের মেয়ে তো। অনেকে বলল, গ্রামের মেয়েরা তো ভূতে ভয় পায় না, তাহলে এই নতুন বউ ভূতে ভয় পায় কেন? নানা রকমের, নানা মানুষের নানা রকম কথা। আমি চুপ, খুব লজ্জায় পড়ে গেলাম। বাড়ি ভর্তি লোক, সবাই আমার দিকে দেখছে। ছি 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 ছি, এ কি? শাশুড়ি মা এসে কানের কাছে বসে বলল, বৌমা কি করছো তুমি? বাড়ি ভর্তি লোক, মানুষজনকে হাসাবে নাকি? হ্যাঁ,
কি না কি এত বছর ধরে আমরা থাকছি, কোনোদিন লম্বা চওড়া পুরুষ মানুষ দেখলাম না, তুমি আস্তে আস্তেই দেখে ফেললে। আমি বললাম, মা ক্ষমা করবেন, আমি ভয় পেয়েছি, আমার পায়ে কেউ হাত দিয়েছে। শাশুড়ি মা বলল, সকাল হোক, তারপর তোমার সাথে কথা বলবো, চলো আজকে তোমার সাথে আমি রাতটা শুচ্ছি। শাশুড়ি মা আমার সাথে শুলেন, আর কোনো অসুবিধা হয়নি। যাক, সকালবেলা সেরকম কেউ আমাকে কিছু বলেনি। পরের দিন ফুলশয্যা, আমার বাবার বাড়ি থেকে গ্রামের লোকজন, বাবা, ভাই, মা সবাই আসেন। হই হই আনন্দ। সবাই বলল, দেখো গো, রাতের বেলা যখন ফুলশয্যার ঘরে যাচ্ছি, 6 ফুট হাইটের কিন্তু আমাদের ছেলে না, দেখো আবার অন্য কাউকে দেখে চিৎকার করো না, কি জানি বাপু, লম্বা চওড়া উঁচু স্বাস্থ্য চেহারাবান কোনো ছেলের সাথে আবার তোমার বর্ধমানে গ্রামে প্রেম টেম করনি তো? ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো তার স্বপ্ন দেখেছো। দ্বিতীয় দিন থেকেই শুরু হলো আমার সে প্রথম দেখা একটা অলৌকিক না ভৌতিক না দৈবিক আমি জানি না, একটা পৈশাচিক হাসির সাথে আর একটা অদৃশ্য চেহারা, সেইটা নিয়ে গুঞ্জন, বাড়িতে নানা রকম ভাবে আমাকে উঠতে বসতে কথা শোনানো শুরু হলো। তাতে আমি কর্ণপাত করিনি। গ্রামের নিয়ে ধৈর্য সহ্য করতে হয়, সেটা মা আমাকে বলে পাঠিয়েছিলেন। আমি কিচ্ছু তাতে মনে করতাম না, নিজের মতো নিজে একদম চুপচাপ থাকতাম, একদম চুপচাপ। ফুলশয্যার রাতে যদিও সেরকম ভাবে কিছু ঘটেনি, কিন্তু গায়ে একটা ভয়, আমার ভয় লাগছিল। তারপর আস্তে আস্তে দিন যায়, মাস যায়, বছর যায়। মাঝে মাঝেই যখন বাইরে বসে কলে সন্ধ্যাবেলা হয়তো কাপড় ধুচ্ছি, গরমকালে হয়তো বাসন মাজতে একটু বেলা গড়িয়ে সন্ধ্যা 5টা বিকেল হয়ে গেছে, তখন বুঝতে পারতাম যেন কেউ আমার চারপাশে, কেউ মনে হচ্ছে দোতলায়, কখনো মনে হতো একতলায়, কখনো মনে হতো ছাদে, কেউ যেন ঘুরছে। আস্তে আস্তে সবাইকে বলতাম, কেউ আমার কথা বিশ্বাস করতো না। শুধু একটা কাজের বউ ছিল, যে মাসে একদিন করে আসতো আমাদের বাড়িতে। সেই কাজের বউটা মাসে একদিন করে বিছানার চাদর থেকে শুরু করে আমাদের যে যৌথ পরিবার সবার জামা কাপড়, বিশেষ করে ছেলেদের পোশাকগুলো, সেই বউটি কাচতে আসতো, সব নিয়ে যেত, কেচে দিয়ে যেত 2-4 দিন পর। তাকে একদিন বলতে, সে তখন আমাকে বলল যে, বৌমনি, আপনি যেটা বলছেন এই বাড়ির তো সবাই জানে, কেন আপনাকে আপনার স্বামী কিছু বলেনি? আমি বললাম, আমার স্বামী না তো, আমাকে তো কেউ কিছু বলেনি। বলছি, এই বাড়িতে তো সবাই জানে এই বাড়িতে ব্রহ্মদৈত্য আছে, না হলে পারে কোনো দৈত্য আছে। দৈত্যর মতনই একজনকে এই বাড়িতে অনেকেই দেখেছে, বিশেষ করে কালী পুজো, আমাবস্যা, পূর্ণিমা, দোল পূর্ণিমা, এই সময় তো দেখা যায়। আর এমনিতেও মাসে যে 2টো করে, একটা আমাবস্যা একটা পূর্ণিমা পড়ে, ওই সময়ও দেখা যায়। আমি তো কানাঘুষা শুনেছি এই বাড়িতে। কি বৌমনি, আপনাকে এরা বলেনি? আমি বললাম, না। দেখতে দেখতে সেই যে শুনলাম, তখন বুঝতে পারলাম যে হয়তো আমি ভয় পাবার জন্য, যাতে ছেড়ে বাপের বাড়ি না চলে যাই, আর না হলে পারে আমি ভয় পাই তো তাদের কি, হয়তো তার জন্যই তারা আমাকে সত্যি কথাটা কিছু বলছে না। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়। 3টে বছর যাওয়ার পর আমার প্রথম সন্তান আমার গর্ভে এলো, আমার ছেলে। যখন আমার ছেলে আমার গর্ভে 7 মাস বয়স, তখন রাতের বেলা কেউ যেন আমার বুকের উপর উঠে বসে আমাকে গলা টিপতো। আর আমি যখন ছাড়ানোর চেষ্টা করতাম, তখন আমাকে বলতো, তোকে শেষ করে দেবো, কেন এসেছিস এই বাড়িতে, তোকে শেষ করে দেবো, কেন এসেছিস, হ্যাঁ কেন এসেছিস এই বাড়িতে। আমি অজ্ঞান হয়ে যেতাম। প্রত্যেকবার চিৎকার করার চেষ্টা করতাম, হাত ছাড়ানোর চেষ্টা করতাম,
আর আমি অবশ হয়ে যেতাম, অজ্ঞান হয়ে যেতাম, আমার কোনো হুঁশ জ্ঞান কিছু থাকতো না। দিনের পর দিন, বছরের পর বছর এরকম হতে শুরু হয়। অবশেষে ভয় পেয়ে, খুব ভয় পেয়ে গেছিলাম, অবশেষে আমার বাচ্চাটা হবে তো না, সেই অদৃশ্যমান শক্তিশালী পুরুষ মানুষটা আমার বাচ্চাটাকে নষ্ট করে দেবে। আমার মাকে বলি, আমার মা আমাকে ঠিক 7.5 মাস তখন নিয়ে চলে যায়। মা বললো 7 দিতে হবে, তুমি আমার সাথে আমার দেশের বাড়ি চলো বর্ধমান। ওখানে গিয়ে আমি খুব ভালো ছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি। হয়তো আমি যদি আমার বিধাননগরের এই শ্বশুর বাড়ির ভিটেতে বসবাস করতাম, হয়তো আমার বাচ্চাটা হতো না, ও হয়তো পৃথিবীর আলো দেখতো না। আমি যখন চলে যাই আমার মায়ের বাড়িতে, ওখানে গিয়ে আমার বাচ্চাটা হয় বর্ধমান জেনারেল হসপিটালে। সব ঠিকঠাক চলছিল। যখন 4 মাস বয়স ছেলের, তখন আমার শাশুড়ি মা আমার বাড়িতে গেল, আমার মায়ের বাড়িতে, বাবার বাড়িতে। অনেক আগে থেকেই উনি কিন্তু চিঠি লিখে বলতেন চলে এসো চলে এসো, তখন ফোন টোন ছিল না, চলে এসো। আমি কিন্তু আসিনি, কারণ আমার ভয় লাগতো, আমার খুব ভয় লাগতো। যখন শাশুড়ি মা গেলেন, মুখের উপর তাকে আমি বারণ করতে পারিনি। আমি নিজের কষ্ট না দেখে আমি কিন্তু চলে আসি। আমি যখন আসলাম তখন আবার সেই একই জিনিস শুরু হলো। এবার পুরুষ মানুষের সাথে একজন মহিলাকে দেখতাম রাতের অন্ধকারে। আমার পাশে আমার ছেলে ঘুমাচ্ছে, 4 মাস বয়স, ঠিক আমার ছেলের পাশে চুপটি করে কেউ যেন মাথা গুজরে আমার ছেলের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতো। আমি একদিন হঠাৎ চোখ খুলে দেখছি আমার ছেলের দিকে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে তাকিয়ে। আমি ভয়তে রীতিমতো, কথা বলার তো সাহস নেই, তর করে ঘামছি। ছেলেটাকে যে আমি কোলে জড়িয়ে ধরবো সেই শক্তিটা আমার গায়ে নেই কোনো রকমে। তখন আমার স্বামী খিদিরপুর ডক, সেখানে উনি কাজ করতেন, জাহাজ আসতো, সেখানে জাহাজের ওখানে কাজ করতেন। দিনের পর দিন, মাসের পর মাস উনি বাড়িতে থাকতেন না। ছেলেকে সম্পূর্ণ একা মানুষ করা। যতই থাক শাশুড়ি, যতই থাক শ্বশুর, যতই থাক ননদ, যা যতই থাক, কিন্তু স্বামীর কাজটা স্বামীরই হয়। মায়েরটা মা, বাবারটা বাবা, শাশুড়িটা শাশুড়ি, শ্বশুরেরটা শ্বশুর। সবারটা আলাদা আলাদা হয়, একরকম হয় না। আমি একদিন রাতে ছেলেকে বাঁচানোর জন্য জোর করে, তার আগে বলে রাখি, আমার প্রত্যেকদিন আমার ছেলের পায়ে একটা কাপড়ের লম্বা দড়ি ওর পায়ের সাথে আর আমার হাতের সাথে বেঁধে শুতাম, যাতে কোনো কারণে যদি আমার ছেলেকে কোনো অদৃশ্যমান শক্তি নিয়ে যেতে চায়, তাহলে টান পড়বে আমার হাতে, আমি উঠে পড়বো। ভয়ে আতঙ্কে ঘুমাতে পারতাম না। তবুও একটা বাচ্চাকে মানুষ করতে গেলে সারাদিনের ধকল পরিশ্রম, রাতের বেলা কোনো মতে চোখ যদি না খোলে, যদি আমার বাচ্চাকে কেউ নিয়ে চলে যায়, ভয় পেতাম। একদিন উঠে বসে খুব কাঁদলাম, চিৎকার করে বললাম, কে তুমি? কেন তুমি এখানে আমার বাচ্চার সামনে দাঁড়িয়ে আমার বাচ্চাকে দৃষ্টি দিচ্ছ? কে তুমি? বলো তুমি কে? সে ওখান থেকে ভ্যানিশ হয়ে গেল, কেউ নেই। শাশুড়ি মা এসে বলছে, রাতের বেলা কি ঘুমাতেও দেবে না বৌমা? আবার তুমি চিৎকার করছো। আমি আজও বুঝলাম না, আমার শাশুড়ি নেই, শ্বশুর নেই, আমাদের 51বর্তী পরিবার, 51 আর নেই, সব ছাড়কার হয়ে গেছে, যে যার মতো ছিটিয়ে গেছে। কেউ রয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে, কেউ বাইরে চলে গেছে। কিন্তু যতদিন তারা বেঁচে ছিল আমি বুঝলাম না, আমাকে সত্যিটা বললো না, সত্যিটা অ্যাকচুয়ালি কি ছিল, ওটা কে ছিল। আজও তাকে আমি দেখতে পাই। সেই কাজের যে বউটি আসতো মাসে একবার, সে বহু মাস বহু বছর আগে ঘুচে গেছে তার আশা। হয়তো তার আর শরীরে কোনো জোর নেই, কারণ তখনই তাকে কাকি কাকি করতাম। অনেক
হিন্দুস্তানি একজন বয়স্ক মহিলা আসতেন, হয়তো তিনি মারাও গেছেন, আমি তার বাড়ির অ্যাড্রেস জানি না, যে তার কাছ দিয়ে আমি জানবো। সে তো বলেছিল যে তোমার বাড়ির সবাই জানে, তোমাকে বলিনি, আমি আজও জানি না, আমাকে কেউ বলেনি, কিন্তু আমি এই ভিটে, এখনো এই ভিটেতে আছি আমার সন্তানকে নিয়ে। আমার স্বামী অসুস্থ, বিছানায় শয্যাশায়ী, নামমাত্র সিঁদুরটা মাথায় পরি, স্বামী আছে। আমার স্বামী ওঠা বসা হাঁটা চলা কিচ্ছুটি করতে পারে না, কিচ্ছুটি না। আমি দিনের পর দিন রুগ্ন হয়ে যাচ্ছি, অসুস্থ রোগী হয়ে যাচ্ছি। এখন আমার 52 বছর বয়স, আমার বিয়ে হয় অনেক ছোটবেলায়। আজও আমার বাড়িতে কেউ আসলে সে দেখতে পায় একজন আঁচল ছাড়া, চুল ছাড়া, তার অর্ধঙ্গ শাড়ি পরা একজন কালো কুচকুচে মহিলা, যার চোখ মুখ পরিষ্কার ভাবে দেখা যায় না, সে আমার পুরো বাড়ি ঘুরে বেড়ায়। আমার বাড়িতে আত্মীয়রা আসলে তাদেরকে দেখা দেয়, তারা বলে তোর বাড়িতে কি যাবো রে, তোর বাড়িতে কাকে পুষে রেখেছিস, কালো মতো একজন মহিলা, অর্ধ শাড়ি পরা, কি বিকট তার গায়ের গন্ধ, যেখান থেকে সে চলাচল করে সেখানে টিকে থাকা দায় হয়ে যায়। যদি তুমি তাকে দেখে থুতু ফেলো বা তাকে দেখে যদি করে মুখ চাপো, সে তোমাকে দৃষ্টি দেবে, তুমি বমি করতে করতে তুমি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে। সে বাড়িতে রয়েছে, অনেক জায়গায় গেছি, ওঝা থেকে, তান্ত্রিক থেকে, কবিরাজি থেকে, কি না করেছি, কাকে না বাড়িতে এনেছি, কিচ্ছু হয়নি। দিদিভাই বলেছেন পুজোর পর তুমি আমার বাড়ি আসবে, আমি ওনাকে কথা দিয়েছি, গেলে তোমরা ভিডিও পাবে। তবে দিদিভাইয়ের শরীরের কন্ডিশন খুব খারাপ। আমি সবাইকে বলবো দিদিভাইয়ের জন্য তোমরা প্রার্থনা করো, যাতে দিদিভাই মানুষটা বেঁচে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। দিদিভাইয়ের ছেলেটা ভালো ছিল, এখন দিদিভাইয়ের ছেলেটা আস্তে আস্তে বলছে মাথাটা যেন ওর খারাপ হয়ে যাচ্ছে। রাতের বেলা মাকে দেখছে, ও মা ওই ঘরে দেখো মা, ওই দেখো মা, খাটের তলায় একটা হাত। ছুটে গেলাম, আমি তো জানি আমার সাথে এরকম হয়েছে, এতটা বছর হয়েছে, আমি জানি। আমিও আমার শাশুড়ির মতো, আমার জায়ের মতো, ননদের মতো আমিও কিন্তু বলছি কোথায় কি, না 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 না, খাটের তলায় কোথায় কি, কিন্তু আমিও কালো হাত, যার শরীর নেই, কালো হাত, এই বড় বড় এরকম বেঁকানো নখ, আমি দেখছি কালো নখ, কালো হাত, তার শরীর নেই, আমি দেখছি, কিন্তু ছেলেকে বলছি কোথায় বাবা, না না কিছু নেই, হাড়ে মর্মে। এখন বুঝতে পারছি শাশুড়ি, শ্বশুর, বাড়ির ননদ, যা কেউ আমাকে সত্যিটা কেন বলেনি, হয়তো এই ভয় পাবো বলে। আজকে তো আমার ছেলেকে আমি বলতে পারছি না, আজকে আমি দেখেও আমার ছেলেকে বলছি না 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 তুই ভুল বলছিস, কোথায় কি, কিছু নেই। আমি আমার ছেলেকে সত্যিটা বলতে পারছি না, কিন্তু দিনে আমার ছেলেটা পাগল হয়ে যাচ্ছে। রাতের বেলা মা গো, ও মা আমার চুল ধরো না মা, আমাকে চুল ধরতে টানতে খাট দিয়ে ফেলে দিয়েছে মা। কথা বিশ্বাস করিনি, এতটা করছে। ওই আমাকে তো গায়ে আঁচড় দেয়নি, দেখা দিয়েছে, আস্তে পাস্তে ঘুরেছে, আমার ছেলেটাকে চুল টেনে ফেলে দিয়েছে। আমি বললাম কি বাজে কথা বলছিস, ঘরে কিছু নেই, চুল টেনে ফেলে দিয়েছে। ছেলেটা দেয়ালের মধ্যে সেটে থাকে, ভয় আতঙ্কে, ওমা তুমি তো মা, তুমি তো মা, দেখো একটা মহিলা এসেছিল মা, কালো মতো, মা কি গায়ে দুর্গন্ধ, পচা, মা আমাকে ফেলে দিয়েছে। বিশ্বাস করো, ঘরের যখন লাইট গুলো জ্বালাই, দেখলাম এক কোছা কালো চুল আমার ছেলের পায়ের গোড়ালির কাছে মেঝেতে লুকিয়ে পড়ে আছে। বললো মা এই দেখো মা আমার চুল, মা মাথা দিয়ে ছিঁড়ে দিয়েছে মা, টেনে দেখো মা আমার চুল, মা ও মা তুমি আমার সাথে রাতে শোও মা, এরা আমাকে মেরে ফেলবে। সারা ঘরে চুলে চুল। দিদি ভাই বলছেন
সারা ঘরে চুল। আর এরকম একটা কেস আমার কাছে এসেছিল একজন ক্লায়েন্ট, এক দিদিভাই বয়স্ক, উনি আমাকে বলেছিলেন সারা ঘরে চুল ছেটায়, সারা ঘরে খেতে বসবে, শুতে বসবে, বিছানায় চুল ছেটায়। তোমরা জানো এইসব খারাপ অপদেবতা যারা থাকে কিভাবে অত্যাচার করে? সেই দিদিভাই দিনের পর দিন আমাকে বলতো বাড়ির মধ্যে চুল ছেটায়, আমি তাকে কাজ করে দিই, কমে যায়। তারপর দীর্ঘদিন পর আবার দিদিভাই বলে আবার চুল ছেটাচ্ছে। তখন আমি বললাম তোমার বাড়িতে জিন চালান করা আছে, তোমার বাড়ি বন্ধন না করলে তোমাকে চুল ছেটাবে। বাড়িতে যা আছে, ননদ আছে, ভাসুর আছে, কেউ ভাত খেতে পারে না, থালায় গাদা গাদা চুল উড়ে এসে পড়ে, কালো চুল, সাদা চুল, কাঁচা পাকা চুল, কোনো মানুষ করে না। পুরো জানলা কবাট খোলে না, আমাকে ফটো পাঠিয়েছে বাড়ির, পুরো বাড়ি বন্ধ বন্ধ করে রেখে দেয়, সারাদিন থাকে না। দুপুরের পর থেকে শুরু হলো চুল, ঘরের মধ্যে চুল উঠতে থাকে। জানো অদ্ভুত ভাবে এইগুলো বাস্তব, এগুলো জিন করে, এগুলো জিন করে। হয়তো অনেকে ভাববে যে ও মাথা চুল ওঠে, সে বলছে আমি বাড়ি পরিষ্কার করে, দিদি ভাই যে ক্লায়েন্ট আমার কাছে এসেছে বলছে আমি বাড়ি পরিষ্কার করে দিদি গেটে তালা দিয়ে আমি চলে গেছি। আমি বাড়ি এসেছি সন্ধ্যাবেলা আমার ছেলে মেয়েকে নিয়ে, আমার বৌমাকে নিয়ে, বাড়ি এসে দরজা খুলে দেখি খাটের মধ্যে চুল, মেঝেতে চুল কোথা দিয়ে এলো? কেউ তো ফেলতেও পারবে না, ভিতর দিয়ে তো সব বন্ধ। দিদি ভাইয়ের কোমরে ধাক্কা মারে। ঠিক এই দিদি ভাইয়ের সেম কেস, এই দিদি ভাইয়েরও সেম কেস। দিদি ভাই বলছে আমার ছেলে বলে মা আমার কোমরে কেউ যেন ধাক্কা মারে। আমাদের যে কোমরটা আছে, এই কোমরটা, ঠিক এই কোমর, পিঠ আর কোমরের মাঝখানটা, ওখানটা কেউ ধাক্কা মারে, শরীরের মধ্যে কিছু ঢোকার চেষ্টা করে। কদিন যাবত এই এই প্রান্তে ওই প্রান্তে কাজ করতে করতে আজকে আমি এই একটা মন্ত্র আজকে ধারণ করেছি। যদি তোমাদের লাগে বলো, ঠিক আছে? আমি নানা জায়গায় কাজ করতে করতে আমার শরীর বন্ধন করা আছে, ঠিক আছে? শরীর বন্ধন থাকার পরেও আমার শরীরে এত স্ট্রং পাওয়ার কিছু কিছু বাড়িতে থাকে, এত নেগেটিভ ঊর্জা, মানে সেইগুলো না শরীরের মধ্যে একটা হাবি করছে, হাবি করছে। কারণ আমার শরীরে কতটা কি হয় জানি না, কিছু কিছু বাড়িতে গেলে এমন জিনিস যারা বাড়ির মধ্যে সবাই বসে আছে, কেউ দেখতে পাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। সেই জিনিসটাকে যে দেখছি, ও আমাকে যেরম ভাবে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, আমি তো ভয় পাই না। আমি মন্ত্র জপ করি, ও পালিয়ে যায়। কিন্তু রাতের বেলা আমি তো মানুষ, যখন শুই সেই জিনিসটা আমার মাথায় ঘোরে, যার জন্য আমাকে এইটা নিতে হয়েছে। আমার কাছে এটা থাকলে আমি এই মাথায় যে বাজে চিন্তাধারাটা আসবে না, কারণ বাপের ক্ষমতা নেই আমাকে টাচ করার, কিন্তু আমার মানসিক যে চাপ সেটা কমাতে হবে তো। কারণ আমার তো মানুষের প্রচুর চাপ আমার উপরে, একটা দুটো তিনটে না, প্রচুর মানুষের চাপ। এই যে দিদিভাই বিধাননগর থেকে তুলসী দাস, দিদিভাইয়ের বাড়িতে আমাকে পুজোর পর যেতে হবে। দিদিভাই আমাকে বলেছেন আপনি আসুন, আমার অনেক বড় ঘর, আপনি আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে এসে আপনি বিধাননগরে থাকুন, আপনি কাজ করুন, কাজ করে দিয়ে আপনি আপনার মতো করে যান, আমরা তাতেই সন্তুষ্ট। হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি কমেন্ট নিয়ে। আসলে একটা রাতের বেলা পার্সেল এসে গেছে, এখন রাত 9টা বাজে, বুঝতেই পারছো এখন পুজোর সময় এই তো হচ্ছে। তো যার কারণে আমি এখন তোমাদের কাছে চলে আসলাম, এখন কমেন্টগুলো পড়বো, চলো। আচ্ছা, আগামীকাল তোমাদের একটা ঘটনা দিয়েছিলাম, সেটা হচ্ছে আমি যে বাড়িতে গিয়েছিলাম সেই বাড়ির একটা ভিডিও আমি তোমাদের পোস্ট করেছিলাম। তোমরা অনেকেই বলেছিলে যে দিদিভাই তুমি কিরম ভাবে কি প্রসিডিওর করো, কিরম ভাবে কাজ করো, তাই আর কিছু না। তো কমেন্টগুলো পড়ি। বাবাই সরকার, আমাদের বোন কমেন্ট করেছে, এক বোন, ছোট্ট বোন, তোমার বলা ঘটনা আমার মায়ের খুব ভালো লাগে। আমার নাম শুভমিতা সরকার আর আমার মায়ের নাম মৌমিতা সরকার। আচ্ছা, তারপর পাপ্পু দে ভাই, তারপর সন্ধ্যা মণ্ডল, রূপা দে, তারপর রেখা অধিকারী, তারপরে প্যান্থার গেমিং ওয়াইটি দাদা ভাই,
তারপরে হচ্ছে সুমনা ভট্টাচার্য সোমা দাস পরিবার থেকে। তারপরে কমেন্ট করেছে হচ্ছে সোনিয়া মণ্ডল বোন। হ্যাঁ, সোনিয়া মণ্ডল বোনের একটা ঘটনা আছে, আমি বলবো আগামীকাল। আচ্ছা, সুজাতা দাস, মানে ঘটনা বলতে কোনো গল্প না, ও কি করেছে আমার সাথে বলবো। তারপরে রীতা দে, গঙ্গা বৈরাগী, তারপরে আমাদের সঙ্গীতা দিদিভাই। এই কটাই কমেন্ট রয়েছে, বেশি কমেন্ট নেই। তো এখন আসবো আস্তে আস্তে, তোমাদেরকে প্রশ্ন করব। দিদিভাই যখন ঘটনাটা আমাকে বলেছেন, দিদিভাইয়ের বর্তমান এখন বয়স কত? একদম সোজা, বর্তমান বয়স কত? আর একটা বলবো, দিদিভাই কোন গ্রাম থেকে এসেছিলেন, কোথাকালে মেয়ে ছিলেন? ঠিক আছে, তো দুটো রইলো প্রশ্ন, সবাই উত্তর দেবে। এখনো মতো আসছি। লাভ ইউ টু, গুড নাইট। আর হ্যাঁ, কালকে সকালে কিন্তু টিপসটা আসছে, সবাই করো, ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। কারণ আমার টিপস কিন্তু ধনন্তরী কাজ করে।